আচ্ছা, তো আগের দিন আমরা কিছু এমসিকিউ ডিসকাস করেছিলাম, আর একটা তোমাদের হচ্ছে আমি সেট দিয়েছিলাম, যার সাথে হচ্ছে পেছনে কিছু সলভ করার ছিল না, সেগুলো আমি তোমাদের দিয়েছিলাম। আচ্ছা, আর প্রত্যেকে অ্যাডমিট পেয়ে গেছো তো? স্যার ডাউনলোড এখনো করিনি, এমনি ইয়াতে পেয়েছি, আচ্ছা, অনলাইনে পেয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, স্যার কালকে বলে দিয়েছেন 2 কপি মোটামুটি ফটো, 2 কপি অ্যাডমিট কার্ডে করে রাখতে। বলেছেন তো নাকি? প্রত্যেক ক্লাস হ্যাঁ স্যার করেছিলেন? বলেছেন। হ্যাঁ স্যার হ্যাঁ, বলেছেন। বলেছে। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি তোমাদের টেট পরীক্ষা চলেই গেল সামনে, আর এটাই হয়তো এটাই শেষ ক্লাস তোমাদের মোটামুটি সব সাবজেক্টের। ইংলিশটা স্যার যদি টাইম করতে পারে তো আমি সেটা স্যারের সাথে কথা বলছি, ঠিক আছে? তো যাই হোক, তবে প্রত্যেককে আমি একটা কথা বলবো যে এক্সাম দেবে একটু ঠান্ডা মাথায় এক্সাম দেবে। খুব বেশি প্যানিক করার প্রয়োজন নেই যে আমার এটা হলো না স্যার, আমার এটা হয়নি, বা এই নিয়ে খুব বেশি প্যানিক করার প্রয়োজন নেই। তার কারণ কোশ্চেন যেগুলো হবে বা কোশ্চেন যেটা হবে সেটা ভীষণ কঠিন একটা পরীক্ষা হবে বা এরকম কিন্তু কিছু হবে না। এক্সাম কিন্তু কোশ্চেনের যে এটা এটা কিন্তু সিম্পলি থাকবে, খুব বেশি কঠিন কিন্তু কোশ্চেন হবে না, এটা মাথার মধ্যে রাখবে। কিন্তু প্রবলেম হবে কোথায় বলো তো? প্রবলেম কোন জিনিসটা ফেস করবে তোমরা? তোমরা প্রবলেম করবে যে তোমরা অ্যান্সার করতে গিয়ে, মানে যেটা তোমরা করো যে তাড়াহুড়ো করতে গিয়ে অ্যান্সার করো, আর কনফিউজ হও পেডাগগি নিয়ে, ঠিক আছে? এটা সব থেকে বড় গন্ডগোলের জায়গা। তো যাই হোক, দেখো আমি তোমাদের একটা কথা বলছি, আগের বারেও মানে যখন পরীক্ষা হয়েছিল তার আগেও বলেছি, বা এটাও আমি তোমাদের বলছি, একটা মেথড আমি বলছি, সেই মেথডে প্রত্যেকে দেবে, তবে প্রত্যেকে যে যার নিজস্ব মেথড আছে সেটা যদি লাভবান হোক করতে পারো। আর আমি একটা কথা বলবো, কখনোই পেডাগগির কোশ্চেন আগে করো না, ঠিক আছে? পেডাগগি থেকে যে কোশ্চেন গুলো হবে এগুলো শেষে রাখবে। যে চাইল্ড স্টাডিজ ভাববে যে না এগুলো তো ভাবতে হবে, এগুলো একটু আগে করব, এটা কিন্তু আগে করবে না। পেডাগগির কোশ্চেন গুলো সবসময় শেষে করবে, লাস্টে করবে, ঠিক আছে? এটা যদি আগে করো নিজের রিস্কে হবে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা আগের বারের এক্সামের সময় আমরা বলেছিলাম। তো যাই হোক, তো সেক্ষেত্রে যাই হোক, সেটা অন্য কথা যে কে কিরকম করবে। বাট পেডাগগি প্রথমে কি করবে, যে কোনো সাবজেক্ট তোমার ধরো ফার্স্ট প্রথমে একদম ইংলিশে যাবে, ইংলিশ করবে। ইংলিশের ক্ষেত্রে প্রথমে যে তোমার কম্প্রিহেনশন আছে, ঠিক আছে, মানে টেক্সট যেটা প্যাসেজ আছে সেটা করবে। দুটো প্যাসেজ থাকবে, প্যাসেজ আগে করবে। তারপরে বেঙ্গলির প্যাসেজ করবে, ঠিক আছে? তারপর বেঙ্গলির প্যাসেজ করবে, কারণ এই দুটো জায়গায় দেখো ভাবার কিছু নেই, যদি পারো তো পারবে, না পারলে করতে পারবে না, ঠিক আছে? তারপর চলে যাবে ম্যাথে, যেগুলো সলিউশন বেসড মনে হবে সেগুলো করবে। তারপর ইভিএস এ যাবে, ইভিএস সলিউশন করবে, মানে যেগুলো তোমার ভাবার জিনিস নয়, এক চান্সে তোমার মনে হচ্ছে তুমি পেরে যাবে, সেই কোশ্চেন গুলো প্রথমে করবে। ভাবার বাইরে সেগুলো রেখেতে ছাড়া হলে, কিছু যদি এদিক ওদিক ছাড়া হয় ছেড়ে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেগুলো মাস্ট, মানে যেগুলোতে ভাবার নেই সেগুলো আগে করবে, ওকে? এবার এটা করার পরে, এই জিনিস করার পরে চাইল্ড স্টাডিজ এর ক্ষেত্রে যদি কিছু তোমার হচ্ছে বেসিক কিছু কোশ্চেন থাকে, যে হচ্ছে তোমার কোলবাগের থিওরি, বুদ্ধির তত্ত্ব কার, সেগুলো একদম স্ট্যাটিক পোর্শন, সেগুলো করে নেবে। এটা করে নেওয়ার পরে গোল করবে, মানে যেটা হচ্ছে ওএমআর এ যে এরকম মার্ক করা, সেটা কিন্তু প্রত্যেকে করবে, ফিল আপ করবে। বলবে না স্যার শেষে করব, আমি বলছি শোনো, করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার যদি পার্সোনাল জিজ্ঞেস করো, আমি তোমাদের এটাই বলবো, ওএমআর এর গোলটা কিন্তু যেগুলো কনফার্ম মনে হচ্ছে যে এটাই হবে, ওএমআরটা কিন্তু কনফার্ম করার পরে ওএমআর গুলো গোল করে নেবে। তো এই টোটালটা করতে, এই টোটালটা তোমাদের যে গোল করতে তোমার 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ম্যাক্সিমাম সময় যাবে এই জিনিসটা করতে। তার বেশি সময় একদমই যাবে না। 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যে এই কাজটা কিন্তু টোটাল করবে। যদি এখানে 1 ঘন্টা 5-এ করে নিতে পারো খুব ভালো, কিন্তু 1 ঘন্টা 15-র বেশি, 15 থেকে 20-র বেশি কিন্তু একদম করো না। মানে এখানে টাইম যদি না বাড়াতে পারো, মানে এখানে যদি টাইম বেশি খেয়ে নেয়, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এটা গোল করবে। গোল করলে মোটামুটি তোমার 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40-এর মধ্যে তোমার এই গোলটা কমপ্লিট হয়ে যাবে, যেটা তুমি কনফার্ম পেরে যাবে যে এগুলো আমার হচ্ছে। এটা প্রথমে দেখো সিল্ড করবে, বলছি শোনো, এই জিনিসটা আগে সিল করবে। এই জিনিসটা যদি আগে না করো, পরে কিন্তু দেখবে কমপ্লিট করতে পারবে না। এটা করার পর তারপরে চলে যাবে পেডাগগির কোশ্চেন। তারপর তুমি পেডাগগি ভাববে, ভেবে করবে যতগুলো হচ্ছে, কিন্তু টাইম দেখে রাখবে। শেষের যে টাইমটা, শেষের মোটামুটি 1/2 ঘন্টার কাছাকাছি, 1/2 ঘন্টা বা 25 মিনিট টাইম যা থাকবে, বা 20 মিনিট,
সেখানে শেষে গোলটা করবে। কিন্তু কখনোই পেডাগগি আগে করো না, ফেঁসে যাবে, আমি তোমাদের আগে থেকে ওয়ার্ন করছি। এবার তারপরে দেখো তোমাদের এক্সাম হলে তো বাবা আমি যাব না তোমাদের সঙ্গে পাশে বসতে, কিন্তু পেডাগগি কিন্তু আগে করো না, খুব ক্ষতি হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম কথাটা? আচ্ছা স্যার, ঘড়ি রাখতে দেবে? ঘড়ি? ঘড়ি প্রবাবলি নয় মনে হচ্ছে, ইলেকট্রনিক গেজেটস তো কিছু নয়। স্যার কি কি বলেছে কালকে, ঘড়ি কি রাখতে ওরা দেবে? বলেন না কিছু? না, কিছু বলেননি। না ঘড়ি, না স্যার স্যার, ঘড়ি রাখতে কিছুই দেবে না। রাখতে দেবে না। সম্ভবত দেবে না, সম্ভবত দেবে না, কারণ আজকালকার দিনে ঘড়ি দেবে না। এবার ওখানে দেখো হলের মধ্যে থাকবে ওরা, তোমার হচ্ছে বলে দেবে যে কতক্ষণ হয়েছে, জিজ্ঞেস করলে ওরা বলবে। ঘড়ি প্রবাবলি স্যার রাখতে দেবে না। স্যার এক্সাম রুমে এমনি ঘড়ি দিয়ে দেবে, মানে ওয়াল ঘড়ি একটা দিয়ে দেবে। ওয়াল ক্লক থাকবে, ঠিক আছে, প্রবাবলি। যেটা দেখো সব স্কুলে এবার নাও থাকতে পারে, যদি একটু গ্রামের দিকে হয় ওয়াল ক্লক নাও থাকতে পারে। তো ওয়াল ক্লক যদি থাকে খুব ভালো, তাহলে কোনো অসুবিধা নেই। না থাকলেও একটু জিজ্ঞেস করে নেবে। মোটামুটি দেখো একটা ঘন্টা তো পড়ে, 1 ঘন্টার একটা বেল তো পড়ে। তো সেই অনুযায়ী মাথার মধ্যে টার্গেট রাখবে, আমি 1 ঘন্টার মধ্যে এগুলো করবো, যেগুলো আমাদের ফাইনাল ব্যাপার। তো 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা থেকে 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমি যেন এই জায়গাটা সিল করি। প্রথমেই বলছি শোনো, এই জিনিসটা যদি না করো, যে প্রথমে এই সিওর জায়গাগুলো যদি না করো না, এক্সামের নাম্বার কমে যাবে। বলে দিচ্ছি এই জায়গাগুলো, কারণ যদি ভাবো এগুলো হ্যাঁ এগুলো তো পেরে যাও, এগুলো পরে করবো, পরে না মাথা কাজ করবে না। বুঝতে পারছো? এই জন্য প্রথমে যেটা পারবে সেটা আগে সিওরিটি করে নেবে, তারপরে পেডাগোগির মধ্যে যাবে। বলো, বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। স্যার এবার কি থিওরি কোশ্চেনটা কি বেশি থাকবে, পেডাগজি কম থাকবে? দেখো এটা, দেখো একটা একটা কথা বলি। আম, মানে দেখো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কথা বলবে, স্যার জিজ্ঞেস করলে স্যারও বিভিন্ন কথা বলবে। কিন্তু দেখো একটা কথা বলছি, কেউ না কোশ্চেন দেখেনি, ঠিক আছে? যে আমিও কোশ্চেন দেখিনি, তুমিও কোশ্চেন দেখোনি, কেউই কিন্তু কোশ্চেন দেখিনি। যে কোনো জিনিস বলা হয় এগুলো অ্যাজাম্পশনের ভিত্তিতে বলা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো তুমি, তোমার কাছে প্রিপারেশনের যে রয়েছে, সেখানে তুমি যে এটা পড়ে যাবো না ওটা পড়ে যাব, এটা দেখো আমার পক্ষে কেন কারো পক্ষে বলা সম্ভব না। কারণ আগের যে প্রথমে টেট পরীক্ষায় পেডাগোগি থেকে কোশ্চেন সেভাবে থাকতো না, লাস্ট পরীক্ষায় কিন্তু পেডাগোগি থেকে বেশি কোশ্চেন ছিল, ছিল তো, ভালো কোশ্চেন ছিল পেডাগোগি থেকে। এবারে ওরা পেডাগোগি থেকে বেশি দেবে না আগের মতো দেবে, এটা তুমি কিভাবে বলবে বা আমি কিভাবে বলবো বলো তো? বলা কি সম্ভব? কি বলছি বুঝতে পারছো? স্যার হ্যাঁ থিওরি গুলো স্যার, হয়তো আগের পেডাগজি। বছর স্যার আগের বছর আগের যে বারের 15 পরীক্ষাটায় না নাম্বার পেডাগোগি আর হুম, সাবজেক্ট পুরো 15-15 করে ডিভাইড দিয়েছিল। এবারে সিলেবাসটা ডিভাইড দিয়েছে। ওরকম নেই, শুধু না 30 এবারে মার্কস দিয়ে সিলেবাসটা দিয়েছে। অতএব দেওয়া নেই, হ্যাঁ। হ্যাঁ, এটা আশা করতে পারো, ঠিক আছে, আশা করতে পারো, ঠিক আছে, আশা করতে পারো। কিন্তু দেখো কি বললাম না, তুমি যতক্ষণ না একটা এক্সাম হচ্ছে, কারণ তুমি কিন্তু কোনোটাতে সিওরিটি থাকবে না, না আমি পেডাগোগি একটু কম এতে যাব বা কম পড়ে যাব, তুমি কিন্তু ওই ভেবে পরীক্ষা দিতে যেতে পারবে না। বুঝতে পারছো? কখনোই এই রিস্কে যেও না। বা দেখো এখন শেষের দিকে একটা টাইমে বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে গাইড করবে, বলবে আরে এটা পড়ে যা, দেখবি শিওর পরীক্ষায় কোশ্চেন এসেই যাবে। এরকম কথা বহু জায়গায় বহু লোকে বলবে, কারো কথায় কান দিও না। এবার দেখো এটা সম্পূর্ণ তোমরা বড় হয়েছো, ঠিক আছে, এরকম নয় যে আমার কথাই তোমরা শুনবে, বা আমি কখনো কাউকে বলি না আমার কথা শোনো। তোমরা যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছো, জানো যে আজকালকার দিনে মানুষের ভালো চায় না, ক্ষতি চায়, ঠিক আছে, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ স্যার। তোমাকে যে বলছে সেও কিন্তু তোমার ক্ষতির জন্য বলছে, সে কিন্তু তোমার ভালোর জন্য বলছে না। এটা মাথার মধ্যে রাখবে। কারণ প্রত্যেকেরই একটা থাকে যে ওর ক্ষতি হলে দেখবে তোমার, তুমি চাকরি পাও আর তোমার একটা বন্ধু চাকরি পাও, তাতে কিন্তু মানে তোমার বন্ধুটা কিন্তু খুশি হবে না যে তুমি চাকরি পেয়েছো। তুমি যদি চাকরি না পাও তোমার বন্ধু কিন্তু বেশি খুশি হবে। এটা আজকালকার দিনের রিয়েলিটি। বুঝতে পারছো তো? আজকালকার দিনে কারো যদি তোমার মনে হয় পরামর্শ খুব ভালো পরামর্শ দিচ্ছে, একটু না ব্যাকগ্রাউন্ড চেক করবে, ঠিক আছে, যে সেই লোকটা অন্যান্য জায়গায় কি করছে, বা তার কথা ঝট করে কারো কথা ঝট করে ট্রাস্ট করবে না। বুঝতে পারছো? কারণ আজকালকার দিনে মানুষ আইডিওলজিক্যালি খুব খারাপ হয়, জ্ঞান দেওয়ার জন্য জ্ঞানে থাকে, নিজের লাইফে কিন্তু সেই কাজকর্মগুলো করে না। তো এটা ভেবে চিন্তে করবে। কারণ আমি আমি এই জন্য একটু বলে দিই, বা দেখো আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, ঠিক আছে, তো সেটা যে যার হ্যাঁ ব্যাপার, কিন্তু আমি একটু মানে মুখের ওপর কথা বলতে আমি পছন্দ করি। এর জন্য আমি অনেকের কাছে খারাপ, কিন্তু আমি তবুও বলি যে আমার কথা শুনে যদি 5টা মানে দুজনেরও ভালো হয়, আমি মনে করি সেটাই বেটার। ওকে, তো আমি স্যার দেখো কিছু আমার, তাহলে থিওরি রাখো না।
স্যার কি কিছু বলছো? থিওরির বদলে মনে হয় পেডাগজি কিছু থাকতে পারে না মিক্সড অবশ্যই থাকবে। থিওরি থাকবে, থিওরির কোয়েশ্চেন অবশ্যই থাকবে, পেডাগগিও পেডাগজি। থাকবে। হ্যাঁ, পেডাগগি থাকবে। তবে দেখো তোমরা যদি আমার সাজেশন চাও, আমি একটা কথা বলবো, তোমরা পেডাগগি ভালো করে পড়ে যাও। থিওরি পড়বে না আমি বলছি না, কিন্তু দেখো, কারণ আজকালকার দিনের যে কোশ্চেনে না স্কোরিং পেডাগগিতে হবে। তুমি থিওরি যদি ভাবো আজকের দিনে, এখন তুমি থিওরি পড়তে বসে যাবে, তুমি কিন্তু থিওরি উদ্ধার করতে পারবে না। এটা তোমার পক্ষে থিওরি উদ্ধার করা তোমার পক্ষে হতেও পারে, না পারে। তুমি ভাবছো যে এখন পড়ে নেব বা আমি থিওরি মুখস্থ করে নিয়ে পরীক্ষায় দিয়ে দেবো। আমাদের হিউম্যান ব্রেন বাবা সেভাবে কাজ করে না। আমাদের হিউম্যান ব্রেনের ফ্রয়েড তো পড়েছো, চেতন মন, অচেতন মন, অবচেতন মন, এগুলো তো পড়েছো। তো একটু তো অন্তত আইডিয়া হয়েছে যে বাবা তুমি দুদিন আগে পড়ে সেটা কোনোদিন মাথার মধ্যে থাকে না। মাথার মধ্যে সেটাই থাকে যেটা তুমি কন্টিনিউয়াস ভাবে পড়ো। ঠিক আছে? তো এই জন্যই এটা বলা তোমাদেরকে। তো যাই হোক, যেটা দেখো, এতদিন খুব ভালোভাবে পেডাগজি পড়ে এসেছো, পেডাগজি পড়ো, থিওরি গুলো দেখে যাবে যে কোন কমিশন কবে হয়েছিল বা এই সংক্রান্ত ব্যাপারে, এগুলো দেখে যাবে। কিন্তু এখন যদি তুমি ভাবো ওগুলো দেখে যাবে, পেডাগজি পড়বে না, তাতে কিন্তু তোমার ক্ষতি হবে। সম্ভব হলে পেডাগজি গুলো একবার রিভিশন করো, একবার পড়ো প্রত্যেকের। আচ্ছা, যে যার যে কোনো বই, দেবাশিস পালের বই প্রত্যেকের কাছে আছে? হ্যাঁ স্যার। যদি দেবাশিস পালের বই থাকে, বা যদি কারোর কাছে তোমার ক্র্যাক টেট প্রাইমারি ছায়া প্রকাশনের একটা টেট চ্যালেঞ্জার আছে, সেটা পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ওই দুটো বই ট্রাস্টফুল বই। ঠিক আছে? যে ওই দুটো বই থেকে পারলে পেডাগজি গুলো একবার হচ্ছে দেখো। এমসিকিউ পড়ার মতো মূর্খামি করো না যে এমসিকিউ আমি পড়ে চলে গেছি। এমসিকিউ যা করার একটু আধটু দেখবে, বেশিটা টাইম চেষ্টা করো একটু থিওরি গুলো একবার রিভিশন করতে, একটু পড়তে। কতটা বিশ্বাস করবে হ্যাঁ জানি স্যার, না। মানে কত শর্ট কোশ্চেন গুলো পড়ে সবই মাথার উপর দিয়ে চলে মাথার যাচ্ছে, উপর দিয়ে যাবে কোনো লাভ কতটা। হবে না। হ্যাঁ, কতটা বাবা তুমি আমার কথা বিশ্বাস করবে জানি না, এমসিকিউ সলভ করে কোনোদিন পেডাগজি হয় না। যে এই যে হ্যাঁ স্যার, পেডাগজিতে পড়লে এমসিকিউ গুলো সবই করা যাবে। এই কথাটা আমি বারবার কনসেপশন না থাকলে পেডাগজি হয় না। এটা আমি প্রথম দিন থেকেই বলে এসেছি। অনেকে এমসিকিউ এমসিকিউ করা নিয়ে র্যান্ডম পড়ছো, বারবার বলছি পারবে না। আমি 50টা 100টা এমসিকিউ করাবো, পরীক্ষার হলে সেই কোশ্চেনটাই পড়বে, সেই কোশ্চেনটাও করতে পারবে না। পেডাগজি বাবা এরকমই জিনিস। তুমি যদি রিয়েলাইজেশন তোমার না আসে, পেডাগজি বই পড়ে কখনো হয় না। তোমাকে রিয়েলাইজ করতে হবে, না হলে তুমি পেডাগজির অ্যান্সার করতে পারবে না। তার মানে কি এমসিকিউ প্র্যাকটিস করবে না? অবশ্যই করবে, কিন্তু থিওরি যেন মাথার মধ্যে ক্লিয়ার থাকে। ওকে? তো এটা পড়বে, এমসিকিউ দেখবে, নিজের মতো করবে, কিন্তু এমসিকিউ এর উপর টোটাল ফোকাস এটা করো না। ঠিক আছে? তো যাই হোক, কয়েকটা কোশ্চেন আমি আজকে ডিসকাস করি। আর ওএমআর গোল করাটা বাকি সবকিছু জানো, আর ডিসকাস করছি না, তাহলে সময় নষ্ট করছি না এগুলো নিয়ে। বা কারো কোনো কোশ্চেন আছে, এক্সাম সংক্রান্ত কোনো কোশ্চেন আছে? তো স্যার স্যার বলো বলো। স্যার বলছি যে কোন সাবজেক্টটা আগে করব কোন সাবজেক্টটা পরে করব এটা নিয়ে একটু ডাউট আছে। আচ্ছা, এটা তুমি একটু পরে জয়েন করেছো তাহলে। আচ্ছা, প্রথমেই ইংলিশ বা বাংলা, যেটা তোমার ভালো মনে হয় তার প্রথমে প্যাসেজ করবে। একদম প্রথমেই হয় ইংলিশ বা বাংলা, তোমার যেটা পছন্দ মনে হবে এই দুটোর মধ্যে প্যাসেজ আগে করবে। ঠিক আছে? প্যাসেজ আগে করার পরে চলে যাবে ম্যাথ পোর্শনে, যেগুলো সলিউশন করতে পারবে। সেই সলিউশন বেসড ম্যাথ, এরকম না ম্যাথে পেডাগজি, সলিউশন বেসড ম্যাথে যাবে। তারপর ইভিএস এর যেগুলো ডাইরেক্ট কোশ্চেন হবে সেগুলো করবে। তারপর চাইল্ড স্টাডিজ এর যেগুলো ইনফরমেটিভ কোশ্চেন থাকবে, যেগুলো হয়তো বললো এই তত্ত্বের প্রবক্তাকে, সেটা তো ভাবার কিছু নেই, সেগুলো করবে। সেগুলো করার পরে যতগুলো হলো, এটা তুমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করে গোল করে নেবে। প্রথমে ওএমআর গোল করবে, এই পোর্শনটা প্রথমে গোল করবে, তারপরে পেডাগজিতে যাবে। মানে 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটের পর থেকে 2 ঘন্টা বা 2 ঘন্টা 5 মিনিট, এই টাইমে তুমি পেডাগজি যা বোঝার, মানে এই আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম তোমার পেডাগজি, সেই টাইম তুমি দেবে। এখানে তুমি যতটা বাঁচাতে পারবে, এটা যদি তুমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে পারো, তাহলে তুমি পেডাগজির জন্য টাইম বাঁচাতে পারবে। আর এদিকে যদি তোমার টাইমটা বেশি লেগে যায়, তুমি কিন্তু পেডাগজিতে কম টাইম দেবে। আর কখনোই ভুললেও দুটো জিনিসকে একসাথে করবে না। আমি ইংলিশ ধরবো, ইংলিশ আগে ইংলিশের প্যাসেজ করবো, তার সাথে পেডাগজি করবো। বাংলা প্যাসেজ করবো, তার সঙ্গে পেডাগজি করবো। ভুলেও করো না, ফেঁসে যাবে। পরীক্ষার হলে দেখবে কোথা দিয়ে সময় চলে গেল, তুমি নিজেও খুঁজে পাবে না। বুঝতে পারছো? ব্রেন আমাদের বাবা। স্যার এই জিনিসটাই আমার সাথে এর আগের বারে হয়েছিল স্যার, ওই জন্য স্যার আমি জিজ্ঞাসা করলাম।
এই জন্য এই কাজটা বাবা কখনো করো না। যদি করো দেখবে এই ভুলটা অনেকেই করেছে। আমি বারবার আগের বারের পরীক্ষার সময়ও বলেছিলাম, আমাদের ব্যাচে ছিল। তো যারা যারা আগে মানে অন্য কারো কথা শুনে তো এই কাজটা করেছে, যে পেডাগোগি আগে করতে গিয়েছে, তারা কিন্তু ফেঁসে গেছে ওই 5-10 নাম্বার 3-4 নাম্বারের জন্য আটকে গেছে। এটাই বাবা আগের বছর হয়েছে। এবার স্যার প্রথম আমার সাথে ওইটাই আর স্যার হয়েছিল। প্রচুর সময় খেয়ে গেছে স্যার, আমি প্রচুর কোয়ালিফাই সময় করেছিলাম কিন্তু অনেক সময় খেয়ে গেছে, লাস্টে আর স্যার ওএমআর ফিল আপ করতে গিয়ে টেনশন হয়ে গেছে। একটা জিনিস হচ্ছে স্যার, যদি স্যার সাবজেক্টের সাথে মানে যে কোনো একটা সাবজেক্ট যদি মনে করি যে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত কমপ্লিট করবো পেডাগোগি সমেত, স্যার ওটাতে অনেক টাইম লাগে, মানে অনেক টাইম বুঝতেই পারি নষ্ট না যে হবে। কখন টাইমটা শেষ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি এই কথাটাই বলছি যে প্রথমে যেগুলো একদম শিওর দিয়ে দেখো। তুমি প্রথমে আমরা প্রথমে খাই কি? আমরা প্রথমে কি টেস্টি জিনিস খাই না পেট ভরার জিনিস আগে খাই? আগে পেট ভরাই, তারপর না হুম। টেস্টি জিনিস খাই, তারপর তো আচার খাই, নাকি আগে আচার খাই তারপরে খাওয়ার খাই? তাহলে না 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 না। আগে খাওয়ার খাই। তাহলে এই যে কোশ্চেন, এই পোর্শনটা বলছি, এটা তোমার খাবার। ঠিক আছে, এই খাবারটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এই খাবার তোমাকে বেসিক ফাউন্ডেশন ভিত বানাবে। তারপরে পেডাগোগি হচ্ছে তোমার কাছে আচার। মানে তুমি আচার তারপরে চেটে চেটে খাও, যতটা তুমি টেস্ট পাবে সেই অনুযায়ী খাও। কারণ এখানে তোমার ভুল হতে পারে, এই জায়গায় তোমার কিন্তু স্কোরিং করাবে। আর এই জায়গায় স্কোরিং এ গন্ডগোল হলে পেডাগোগি তোমাকে কিন্তু বাঁচাতে পারবে না। ঠিক আছে, এই কথাটা মাথার মধ্যে রাখবে। তো এটা তোমাদের কাছে সাজেশন আমার, যে তোমরা বাবা এই কাজটা করো। ঠিক আছে, এবার তারপরে দেখো প্রত্যেকের কাছে একটাই কথা, মানে যে যার নিজেরাই পরীক্ষা দিতে যাবে বাবা, আমি তো দিতে যাব না। তো সেটা লাস্ট অল তোমার ডিসিশন। ওকে। না স্যার আপনার সাবজেক্টের 30টা কোশ্চেনের মধ্যে পেডাগোগিটা কি মানে লাস্টটা দিয়ে থাকবে 50-50? দেখো এবার এটা দেখো, বোঝাটা এই মুহূর্তে খুব মানে কষ্টকর ব্যাপার, যে মাঝে মাঝেও ঢুকিয়ে দিতে পারে। এবার আমি এই মুহূর্তে কি করে বলবো বলো তো? মানে দেখো ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেমন আগে কি হতো, প্রত্যেক আলাদা আলাদা ছিল, এখন কি করেছে সবকে মিশিয়ে দিয়েছে। এবার কি করবে দেখো এই মুহূর্তে কি করে বলবো বলো? আগের 2000 এর আগের টেটটায় সব মিশিয়ে দিয়েছিল। তাহলে এর স্যার আগে থিওরি আর পেডাগোগি কি করে মানে বুঝবো কি করে চট করে? ওর সময় লাগবে তো তাহলে। দেখো কি কি করে বলবো বলো তো? এটা দেখো আমি এই মুহূর্তে কি করে বলবো, এবার দেখো আহ, না স্যার, পেডাগজিক্যাল কোশ্চেন দেখলে বোঝা যাবে যে বোঝা যায়। পেডাগজিক্যাল এবার কোশ্চেন দেখো, এবার আমি বোঝা যাবে। এটা দেখো কোশ্চেনের উপরে তোমার হোল্ড একটা আসবে, যে তুমি যেগুলো তোমাকে সবই করতে হবে। এরকম নয় যে 150টা তুমি 140টা করবে, এরকম নয়। আর কোশ্চেন তুমি দেখলে কেমন কোশ্চেন, যদি পেডাগোগি হয় স্কিপ করে ওটাই চলে যাবে। বুঝতে পারবে? পেডাগোগি হলে তোমাকে একটু হলে ভাবতে হবে। কোশ্চেনটা দেখে তো বুঝতে পারবে পেডাগোগি, স্কিপ করে ঝট করে পরেরটাই চলে যাবে। এরকম নয় যে তুমি 1 মিনিট 2 মিনিট পড়ে ভাবলে এটা কোশ্চেন পরে করবো, সেটা তো নয়। একটা আনসার চোখে দেখলেই এই কোশ্চেনটা কি হতে পারে, পেডাগোগি, স্কিপ করে পরেরটা চলে যাবে। কি বললাম, বোঝা গেল? যদি দেখো রিস্ক হ্যাঁ স্যার। নিতে চাও, নিতে পারো বাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার সেটা তোমার ব্যাপার। ওকে, তাহলে কিছু কোশ্চেন ডিসকাস করে নি আজকে। ঠিক আছে, ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে আজকে, যে যে খাদ্য শৃঙ্খলের শুরুতে ক্ষুদ্র জীব এবং শেষে বড় জীব থাকে, তাকে কি ধরনের খাদ্য শৃঙ্খল বলা হয়? শুরুতে ক্ষুদ্র জীব এবং শেষে বড় জীব। শিকারী স্যার খাদ্য চারণভূমির খাদ্য শৃঙ্খল, বলো। বি। স্যার চারণভূমির মৃতজীবী খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল, বি বি। চারণভূমির খাদ্য শৃঙ্খল, আচ্ছা। ডি পেয়েছি মৃতজীবী, আর শিকারী খাদ্য শৃঙ্খল। শিকারী খাদ্য শৃঙ্খল। শিকারী খাদ্য শৃঙ্খল। আচ্ছা দেখো, প্রথমে অ্যান্সারটা বলছি, অ্যান্সারটা হবে শিকারী খাদ্য শৃঙ্খল। এবার আমি বলে দিচ্ছি যে কেন শিকারী খাদ্য শৃঙ্খল হবে, মৃতজীবী কেন হবে না। প্রথমত মৃতজীবী হবে না কারণ মৃতজীবীর ক্ষেত্রে কি, সর্বোচ্চ খাদক, মৃতজীবীর সর্বোচ্চ খাদক কি? সর্বোচ্চ খাদক হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা। তোমার ধরো ছত্রাক, তারা হচ্ছে সর্বোচ্চ খাদক। ছত্রাকের উপরে কিন্তু কোনো সর্বোচ্চ খাদক নেই। মৃতজীবী খাদ্য শৃঙ্খল মানে মৃত জীবজন্তুর উপরে বসে তারা খাদ্যরসকে সংগ্রহ করে থাকে। তাহলে সেখানে নিশ্চয়ই শেষে বড় জীব নয়। চারণভূমির ক্ষেত্রে কি হয়, চারণভূমির ক্ষেত্রে এটা তোমরা বলতে পারো, কিন্তু চারণভূমির ক্ষেত্রে বড় জীব তো হবে না। চারণভূমির ক্ষেত্রে বেসিক্যালি প্রথমে থাকবে উদ্ভিদ। উদ্ভিদকে খাবে কারা, বিভিন্ন ধরনের, এই ধরো হচ্ছে মুরগি টুরগি সেখানে, বা যেখানে হচ্ছে মুরগি থাকবে বা গরু থাকবে বা ভেড়া থাকবে। তারপরে কিন্তু কিছু নয়, এখানে কিন্তু শেষ, এরা সর্বোচ্চ খাদ্য। পরজীবী প্যারাসাইটের ক্ষেত্রে আমাদের বিভিন্ন অণুজীব থাকবে, তাকে তার উপর খাদ্যের উপর বেস করে থাকবে। তাহলে শেষে বড়জীবী শুধুমাত্র শিকারী খাদ্য শৃঙ্খল থাকবে, মানে যেটাকে আমরা আরো ভালোবাসায় যদি বলি, বনের খাদ্য শৃঙ্খল। বনের ক্ষেত্রে কি হয়, জঙ্গল খাদ্য শৃঙ্খল বা জঙ্গলের,
সেখানে তুমি বলতে পারো শেষে বাঘ থাকবে বা সিংহ থাকবে, সেখানে হচ্ছে ব্যাপারটা। বলো, বোঝাতে পারলাম না? ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হলো? ওকে। চারণভূমি মানে এটা নয় হ্যাঁ, স্যার। বাবা যে হচ্ছে তোমাদের হচ্ছে বাঘ বা সিংহ এসে তোমার একে খেয়ে নিবে, ঠিক আছে, গরু ছাগল খেয়ে নিবে, সেটা নয় কিন্তু। হ্যাঁ, এটা ভেবে ভুলটা করে ফেলো। আচ্ছা, ডিডিটির পুরো নাম কি? এরকম সিম্পল কোশ্চেন কিছু থাকবে, সিম্পল বলবো না, এরকম কোশ্চেন কিছু থাকবে। স্যার বি। Option B. ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, বি। ইথেন, বি Option হবে, B. তাই তো? অপশন বি। হ্যাঁ, অপশন বি, ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। মিথেন নয় কিন্তু, ইথেন। হ্যাঁ, ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। আচ্ছা, ডিডিটি কি কাজ করে গো? কি হিসাবে ব্যবহার করা হয় ডিডিটি? স্যার গর্ব স্যার কীটনাশক। পরিষ্কার। কীটনাশক হিসাবে। কীটনাশক আগাছানাশক। হিসেবে, ঠিক আছে, কীটনাশক। হ্যাঁ, না আগাছানাশক নয় বাবা, আগাছানাশক আলাদা জিনিস, কীটনাশক আলাদা জিনিস। আগাছানাশকের উদাহরণ কি বলো তো? আগাছানাশক, আগাছানাশক আলাদা আর কীটনাশক আলাদা গো। আগাছানাশক বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড, সেটা আগাছানাশক। আগাছানাশক মানে ঘাস মারা, ঠিক আছে, এটা হচ্ছে। কিন্তু বাবা কীটনাশক মানে যেটা হচ্ছে বিষ বলি, বুঝতে পারছি দুটো পার্থক্য, বুঝলাম তো? একটাতে কীট পতঙ্গ হ্যাঁ, মরবে, আর একটাতে গাছপালা মরবে। গাছপালা বলতে যে গাছপালা হচ্ছে অবাঞ্ছিত গাছপালা থাকবে, ঘাস মারা, বিএইচসি, ঠিক আছে, এগুলো হচ্ছে আগাছানাশক। হ্যাঁ, ডিডিটি কিন্তু বাবা কীটনাশক, আগাছানাশক নয়। হ্যাঁ, আচ্ছা, স্যার ডিডিটিটা পরিবেশ কি জৈব শব্দটির ভঙ্গুর, কি বলছো বলো? জৈব ভঙ্গুর নয় এই ডিডিটি? জৈব ভঙ্গুর নয়, না, একদম একদম, ডিডিটি জৈব ভঙ্গুর নয়। জৈব ভঙ্গুর মানে যেগুলো আমাদের এনভায়রনমেন্টে ভেঙে যায়, ঠিক আছে, এনভায়রনমেন্টে যারা ভেঙে যায়, কিন্তু ডিডিটি কিন্তু ভেঙে যায় না। এই কারণে পরিবেশ দূষণও ডিডিটি আমাদের করে থাকে। আচ্ছা, পরিবেশ শব্দটির উৎপত্তিগত অর্থ কি? পারিপার্শ্বিক। 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 আচ্ছা, পরিবেশ কথাটার উৎপত্তি হচ্ছে পারিপার্শ্বিক। আমাদের যে এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক মানে আমাদের চারপাশে যেসব, এবং পরিবেশ কিন্তু অবশ্যই এর মধ্যে জীবও থাকবে, জড়ও থাকবে। হ্যাঁ, জীব এবং জড় প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের পরিবেশ হয়। পরিবেশ অনেক রকম, ভৌত পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, ঠিক আছে, তারপর আমাদের আর অনেক রকম পরিবেশ হয়ে থাকে, ঠিক আছে, কালচারাল পরিবেশ, ভৌত পরিবেশ, তারপর হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ, আরো কি কি ছিল মনে আসছে না এই মুহূর্তে। আর কি কি ছিল বলতো? উম সামাজিক পরিবেশ, ঠিক আছে, জৈবিক সামাজিক পরিবেশ। পরিবেশ। হ্যাঁ, এরকম প্রচুর রকম পরিবেশ থাকে। আচ্ছা, নেক্সট, বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান কোনটি? নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন, ঠিক আছে। এনভায়রনমেন্টে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে সর্বাধিক গ্যাসীয় উপাদান হচ্ছে আমাদের নাইট্রোজেন, ঠিক আছে, সর্বাধিক গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করবো, ঠিক আছে, একটু ভালো করে উত্তর দেবে। যখন বললো বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান নাইট্রোজেন, যদি আমাদের কোশ্চেনটা এটা না করে বলে যে ভূপৃষ্ঠে সর্বাধিক গ্যাসীয় উপাদান, কি বলবে? ভূপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন হবে, কোনটা হবে? স্যার অক্সিজেন হবে। কার্বন অক্সিজেন ডাইঅক্সাইড। হবে। অক্সিজেন হবে। অক্সিজেন। মানে যেটাকে মোস্ট অ্যাবান্ডেন্ট অক্সিজেন। গ্যাস ইন আর্থ সারফেস, ভূপৃষ্ঠে। তাহলে একবার সার্চ করি, ঠিক আছে, আমি তোমাদের একটু দেখাতে চাই। মোস্ট অ্যাবান্ডেন্ট, দেখো মেটাল যদি বলে, জিনিসটা দেখো, যদি মেটাল বলে তাহলে কিন্তু হবে অক্সিজেন। এইটা ভুলটা করি। মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট মানে সব থেকে বেশি যদি আর্থে কোনো থাকে এলিমেন্ট, মৌল, তাহলে কিন্তু অক্সিজেন হবে। ওকে। যদি কোশ্চেনটা যদি বলে যে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস, ঠিক আছে, এটা কি হয় মাঝে, হ্যাঁ, মোস্ট অ্যাবান্ডেন্ট যদি মেটাল বলে, ধাতু যদি বলে, তাহলে কি হবে? অক্সিজেন হবে। দেখতে পাচ্ছ, অক্সিজেন হবে, সব থেকে বেশি থাকে। আর যদি কোশ্চেনটা গ্যাস বলে তাহলে হয়ে যাবে কি? আচ্ছা, আহ এটা হচ্ছে আর্থ, অ্যাটমসফিয়ার বললে নাইট্রোজেন হবে। এই যে আর্থ ক্রাস্ট, তখন হয়ে যাবে অক্সিজেন। ঠিক আছে, কোথায় গেল বাবা? আহ, মাঝে মাঝে এরা একটু ব্যাক
এই যদি কোশ্চেন দেখো মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন আর্থ ক্রাস্ট, তাহলে অক্সিজেন হবে। আর যদি গ্যাস বলে তোমার হচ্ছে অক্সিজেন 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 তোমার ভূপৃষ্ঠ যদি বলা হয় না, তখন না অ্যাটমসফিয়ার বললে নাইট্রোজেন হবে, ঠিক আছে। উম, ভূপৃষ্ঠ যদি বলে না, তোমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডই উত্তর হয়, বুঝতে পারছো? এখানে তোমাদের দেখাতে পাচ্ছি না। এলিমেন্ট বললে অক্সিজেন হবে, আর যদি বলা হয় গ্যাস তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, ভূপৃষ্ঠ যদি বলে, ভূপৃষ্ঠ বললে কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এ গ্যাসিয়াস ফর্মে, আর যদি মৌল ফর্মে বলা হয় তখন কিন্তু অক্সিজেন হবে, বুঝতে পারছো? যদি গ্যাস বলা হয় তখন তোমরা কার্বন ডাইঅক্সাইড করবে, আর যদি এলিমেন্ট বলে তখন কিন্তু অক্সিজেন করবে। বুঝতে পারলে কি বললো? আমি এটা দেখাতে পারলাম না, উত্তর কিন্তু এটা হবে। ভেবেছিলাম দেখাতে পারবো, পারলাম না এটা দেখাতে। এটা কিন্তু উত্তর করবে, কি বললাম বুঝতে পারছি? হুম। ক্লিয়ার? ঠিক আছে, এই ভুলটা করো না, এই ভুলটা হয়ে যায়। এলিমেন্ট বললে O2, গ্যাস বললে CO2 পড়বে। হ্যাঁ, ভূপৃষ্ঠ সারফেস। হ্যাঁ, আচ্ছা। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ, সহজ কোশ্চেন। 78%। 78%. 78%. 78%। আমাদের অ্যাপ্রক্সিমেটলি নাইট্রোজেন আমাদের এনভায়রনমেন্টে রয়েছে 78%। ওকে, বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, CO2 এর পরিমাণ 0.0 অপশনে 20 বাবা 20 পয়েন্ট, অপশন বি 20 0.03 Sir, option B. 0.03 বাবা B একটা হবে। 20% হলে বাঁচবে। 20% oxygen. হ্যাঁ 20% 20% অক্সিজেন। হবে 20. বাবা 20% যদি আর্থ সারফেসে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, গরমে মরে যাবে যে। ঠিক আছে, অক্সিজেনের হচ্ছে এর দরকার নেই, মানে অক্সিজেনের অভাবের দরকার নেই, তুমি গরমেই মরে যাবে, গ্রিন হাউসে মরে যাবে, বুঝছো? CO2। ওকে, নেক্সট। স্যার কোথাও দেখেছিলাম 0.4 ছিল যে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে অপশনের মধ্যে 0.3 আছে, 0.34 কোথাও মানে কোনো জায়গায় আছে, এটা অসুবিধা নেই। এটা 0.3 বা 0.4 অসুবিধা নেই। ওকে, অপশন অনুযায়ী করবে। এখানে তো 0.4, 0.4 তো অপশন নেই, তাই না? ওকে, বুঝতে পারলে তো কি বললাম? অক্সিজেন হ্যাঁ মানে স্যার। অপশন দেখে করবে। আচ্ছা, ভূপৃষ্ঠের ওপর দিকে সমমণ্ডল কতটা বিস্তৃত? সমমণ্ডল মনে আছে? সমমণ্ডলটা কি? স্যার 88 কিমি পর্যন্ত। Sir, 88. 88 কিমি। আচ্ছা, সমমণ্ডলটা কি ছিল বলো তো বাবা, কি ছিল স্যার সমমণ্ডলটা? হোমোস্ফিয়ারের উপর নাম বলো, হোমোস্ফিয়ারের ওপরে? হোমোস্ফিয়ারের উপর নাম সমমণ্ডল। ভূপৃষ্ঠের উপর। বলো, কি বলছো পরিষ্কার করে বলো, কি বলছো? ভূপৃষ্ঠের উপর। সমমণ্ডল বেসিক্যালি আমাদের যখন ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, আর স্ট্র্যাটোস্ফিয়ার, এদের মাঝখানের যে অংশটা, সেই অংশতে কি থাকে? ট্রপোপজ, তাই তো? ট্রপোপজ থাকে। সেই ট্রপোপজের ক্ষেত্রে কি হয়? তাপমাত্রার বৃদ্ধিও হয় না, হ্রাসও থাকে না, এই জায়গায় সমান তাপমাত্রা থাকে। সেই জায়গাটাকে আমরা বলি সমমণ্ডল। ওকে, যেটা 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আমাদের ট্রপোস্ফিয়ারের উপর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই অংশটা। আচ্ছা, বায়ুমণ্ডলের সর্বশেষ সীমা কোনটাকে বলা হয়? একদম সর্বশেষ সীমা কোনটি? 10,000। একটা 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার হচ্ছে। বায়ুমণ্ডলের যে সর্বসীমা, এটা অ্যাপ্রক্সিমেটলি 10,000 কিলোমিটার, ঠিক আছে, 10,000 কিলোমিটার। আচ্ছা, তোমাদের একটা কথা একটু বলে দিই, তোমরা হয়তো খবর টবর রাখো না, এটা শুধু ছোট কথা বলে দিই। এখন আমাদের সায়েন্সের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে একটা নিউ থিওরি সামনে এসেছে, এবং সেই নিউ থিওরিটা কি বেসিসে? যে আমাদের যে মানে আমাদের যে এগুলো কি বলে, কি দেখছিলাম, হ্যাঁ আমাদের যে ব্রেন, ঠিক আছে, ব্রেন, ঠিক আছে, ব্রেনের যে স্ট্রাকচারের সঙ্গে আমাদের ইউনিভার্সের স্ট্রাকচার অনেকটা ম্যাচ করছে।
তো বেসিক্যালি এই জন্য প্রেজেন্টলি আমাদের একটা থিওরি জেনারেলি এসেছে, যে তোমরা হয়তো কিছুদিন পরে এই থিওরিটা পপুলার হবে, যে আমাদের যে টোটাল ইউনিভার্স সেটা কোনো একটা জিনিসের ব্রেন ফাংশন হিসেবে, মানে আমরা আমরা যে থাকি সোলার সিস্টেম বা আমরা যে ইউনিভার্সের মধ্যে থাকি সেটা কোনো একটা জিনিসের ব্রেন, কোনো একটা জিনিসের মাথার মধ্যে আমরা থাকি। ঠিক আছে, তো এটা প্রেজেন্ট ডে থিওরির মধ্যে আছে। তো এটা শুধুমাত্র কোনো দাবি নয়, এটা কিন্তু অনেকটাই হচ্ছে প্রুফ টেকনিক্যালি হচ্ছে। মানে বেসিক্যালি এটা বুঝতে পারছি যে আমরা কোনো একটা বড় এরকম প্রাণী আছে যার ব্রেনের মধ্যে আমরা আছি। ওকে, মানে আমাদের টোটাল সোলার সিস্টেম আছে। মানে এই পৃথিবী থিওরিটা স্যার পৃথিবী বলো। হচ্ছে প্রাণী আর আমরা তার উপরে বাস করছি। না, পৃথিবী প্রাণী পৃথিবী নয়। হচ্ছে প্রাণী না, পৃথিবী হচ্ছে প্রাণীর ব্রেন। হ্যাঁ, পৃথিবী প্রাণীর তার ব্রেনও নয়। টোটাল টোটাল যদি আমাদের ব্রেন হয়, এটা যদি আমাদের টোটাল ব্রেন হয়, আমাদের ব্রেনের মধ্যে কি হয়, আমাদের অসংখ্য এরকম নিউরন গেছে। ব্রেনের মধ্যে তো নিউরন আছে, এরকম একটা অপরের সাথে নিউরন আছে। সেই নিউরনের বিভিন্ন জায়গায় কি জাংশন পয়েন্ট থাকে, যার মধ্য দিয়ে কি আমাদের বিভিন্ন ধরনের মেসেজ এদিক থেকে ওদিক যায়। তো আমরা এরকম ব্রেনের মধ্যে এক একটা নিউরনের মধ্যে একটা ছোট অংশ, মানে একটা কোনো কিছু ব্রেন, তার মধ্যে আমরা হচ্ছে একটা ছোট ব্রেন। তো এই থিওরি কিন্তু এখন ভীষণ ভাবে পপুলার হয়েছে এবং এটা এখনকার মানে রিসেন্ট থিওরির দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। দেখ, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, পরে যখন শুনবে যে এটা এখন নয়, এটা এখন এর উপর রিসার্চ চলছে, তো এটা ফিউচারে তোমরা এগুলো শুনতে পাবে। ঠিক আছে, জাস্ট একটা কথা বলে দিলাম, কারণ থিওরি কিন্তু অনেক কিছু পাল্টাচ্ছে, ইউনিভার্স অনেক বেশি এক্সপ্যান্ড করছে, তো সেই কারণে অনেক থিওরি আমাদের সামনে আসছে, একটু জানিয়ে দিলাম। ওকে, আচ্ছা চলো, সৌরজগতের মধ্যে একমাত্র জীব বসবাসের উপযোগী কারণ। আচ্ছা, স্যার সিয়ারটা সৌরজগতের হবে। মধ্যে অপশন হ্যাঁ, বি, স্যার বাড়ি চক্র আছে। বাড়ি তো আছে। স্যার অপশন বি বাড়ি চক্র। বাড়ি চক্র স্যার আছে বলে ওয়াটার সাইকেল, স্যার তাই ডি। তো? একদম অ্যান্সার ডি হবে। সহনশীল এটা উষ্ণতা ব্যাপার, এটা উষ্ণতা হতো, স্পেলিং মিস্টেক আছে, উষ্ণতার জন্য। দেখো, তোমরা বলবে বাড়ি চক্র, বাড়ি চক্রের ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো এটা একটা কারণ, কিন্তু সবকিছু পসিবল হয়েছে সুটেবল টেম্পারেচারের জন্য। ঠিক আছে, টেম্পারেচার যদি হ্যাম্পার্ড হয় তাহলে কিন্তু কিছুই থাকবে না। ঠিক আছে, আমাদের পৃথিবীতে বসবাসের যোগ্য তার কারণ সুটেবল টেম্পারেচার। বাড়ি চক্র মানে যে জল, জল কিন্তু বহু জায়গাতেই আছে, বিভিন্ন জায়গায় মানে আইস ফরমেশনে আছে। যেমন যদি আমরা বলি প্লুটোর ক্ষেত্রে, প্লুটোতেও জল আছে, প্লুটোতে আইস আছে, সে জল আছে। এবার প্লুটোর আইসের ভেতরে, যে আইসের নিচে, সেখানেও কিন্তু জল আছে। সেখানে কি তাহলে জীব বসবাস করতে পারছে? পারছে না, কারণ কি টেম্পারেচার খুব কম। গ্যাস তো আছে, তো আমাদের এখানেও গ্যাস আছে, সেখানেও গ্যাস আছে, সেখানেও স্থল আছে, কিন্তু আমাদের বেসিক্যালি আমরা পৃথিবীতে থাকতে পারি বিকজ অফ সুটেবল টেম্পারেচারের জন্য। ওকে, বুঝতে পারলাম কথাটা? এটা প্রধান কারণ, মনে থাকবে উত্তর। ওকে, নিচের কোন গ্যাসটি না থাকলে পৃথিবী জনশূন্য হতো? অক্সিজেন। অক্সিজেন, অক্সিজেন। 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 ঠিক আছে, অক্সিজেন একদম। দেখো, কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড অনেক জায়গাতেই রয়েছে হাই অ্যামাউন্ট, কিন্তু অক্সিজেন আমাদের জন্য দরকার। অক্সিজেন না থাকলে পৃথিবী কিন্তু জনশূন্য হয়ে যেত। স্যার এত অনেক সহজ বেসিক দেবে? কোয়েশ্চেন, কিন্তু এত সহজ দেবে? এবার দেখো, কিছু কোশ্চেন তো বাবা একদম সহজ তো থাকবেই, কিছু কোশ্চেন সহজ তো থাকবেই, কারণ তারাও জানে যে কিছু বাচ্চা গেছে না পড়ে, তো তারা 2.5 ঘন্টা কি করবে বাবা বসে বসে? ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? কখনো স্যার পরীক্ষাতে 30% হ্যাঁ থাকবে, কিছু কোশ্চেন খুবই সহজ থাকবে, একদম ওই 30 মানে করতে পারবে। কি কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন কখনো যে পুরো কঠিন হবে সেরকম নয়, তোমাকে এমন কোশ্চেন দিবে তুমি যদি নাও পড়ে যাও, খুব কষ্ট করে হলেও 60, মানে 60 থেকে 65 তুমি আরামসে পেয়ে যাবে, না পড়ে গেলেও তুমি 60-65 পেয়ে যাবে। একটু ভালো করে পড়ে গেলে 70 থেকে 75 পর্যন্ত তুমি পেয়ে যাবে একটু পড়ে গেলে, আর একটু ভালো পড়ে গেলে তুমি 85 পর্যন্ত পেয়ে যাবে। কিন্তু তারপরে যেতেই বাবা এই যে 90, 85 থেকে 90, এটাই বাবা তোমার মধ্যে খাবে, তোমার মাথা খাবে। ঠিক আছে, এই জন্য যারা দেখবে একটু কম, মানে 82-81-তে আটকে গেছে, তারা বেসিক কথা তারা না পড়েনি, বুঝতে পারছো? ভেবে গেছে ও হয়ে যাবে, এই জন্য। সেটা হচ্ছে বাস্তব কথা। 60-65 পাওয়া কোনো বড় ব্যাপার নয়, প্রত্যেকেই পেতে পারে, না পড়ে গেলেও 60-65 পেয়ে যাবে, আন্দাজে মেরে এলেও 60-65 পেয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার না। হম, যাই হোক।
তো কিছু কোশ্চেন থাকবে, একদম সহজ কোশ্চেন থাকবে, তো সেগুলো তো করতেই হবে, সেগুলো সবার জন্য। কিন্তু সেগুলোর ভেবে গেলে তো আর পরীক্ষা দিতে পারবে না বাবা, কারণ সেগুলো তো আর পাস করাবে না তোমাকে। নিচের কোনটি পারমাণবিক কেন্দ্র নয়? কোথায় আমাদের পারমাণবিক কেন্দ্র নেই? মুম্বাই। 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 বাকি তারাপুরে আমাদের রয়েছে, রাওলা ভাটাতে রয়েছে, কালাপক্কামে রয়েছে, কিন্তু মুম্বাইতে কোনো অ্যাটমিক সেন্টার নেই, পারমাণবিক কেন্দ্র অ্যাটমিক সেন্টার আমাদের নেই। পরিবেশ দূষণ করে এরকম একটি বিদ্যুৎ শক্তি হলো। তাপবিদ্যুৎ। 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 পরিবেশ দূষণ করে আমাদের তাপবিদ্যুৎ, কারণ আমরা জানি একমাত্র এখানে মানে প্রচলিত শক্তি থেকে আমাদের তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। তাপবিদ্যুতের মধ্যে আমাদের এই যে কয়লা পুড়িয়ে থেকে শুরু করে এগুলো আমাদের তাপবিদ্যুৎ, মানে যেগুলো আমাদের হচ্ছে জীবাশ্ম থেকে আমাদের যে উৎপন্ন হয় বিদ্যুৎ, ঠিক আছে, সেগুলো আমাদের তাপবিদ্যুৎ। তো বেসিক্যালি কয়লা, স্যার আমাদের পেট্রোলিয়াম। আমাদের পরিবেশের কোন পার্টটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হতে পারে আপনার মনে হয়? কোন পার্টটা থেকে, মানে কোন হ্যাঁ মানে এই অংশ এতগুলো থেকে? যে আলাদা আলাদা যে পড়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিবেশ দূষণ, ঠিক আছে, এবং জীববৈচিত্র্য। বিশেষ করে জীববৈচিত্র্যের কোশ্চেন এখান থেকে বেশি কোশ্চেন পাবে। জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ, এই দুটো চ্যাপ্টার মানে এই জায়গাটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য, স্যার বায়োডাইভার্সিটি। মানে জীববৈচিত্র্যের মধ্যে ওই যে ওই ন্যাশনাল পার্ক টার্ক এগুলো তো পড়ছে সবই। একদম ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই ধরনের যে স্ট্যাটিক কোশ্চেন সেগুলো থাকবে। অভয়ারণ্য। বা হ্যাঁ, বা ইভিএস, এগুলো থেকে কি বলবো, কিছু কোশ্চেন মানে তোমাদের করবে, একটু চোখ কান খোলা রাখবে। কিরকম পড়বে, যে তুমি একজন মানে ইভিএস এর শিক্ষক হয়ে কোনো তোমার স্টুডেন্টদেরকে নিয়ে তুমি ন্যাশনাল পার্ক বা চিড়িয়াখানা বা বায়োস্ফিয়ার রিজার্ভ দেখতে গিয়েছো। তো তুমি স্টুডেন্টদের কোন অংশে ঢুকতে বারণ করবে? অপশন দেবে বাফার অঞ্চল, অপশন দেবে কোর অঞ্চল, অপশন দেবে হচ্ছে তোমার ট্রানজিশন অঞ্চল। কোন অঞ্চলে যেতে তুমি কোর বারণ করবে? অঞ্চল। তাহলে হবে কোর অঞ্চল। মানে ব্যাপারটা দেখো, কোর বুঝে গেলে অঞ্চল। যে কি করতে হবে, কিন্তু কোশ্চেনটা তোমাকে এইভাবে একটু ঘুরিয়ে দেবে। কি বললাম বুঝতে পারছো? স্যার মানে ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটা কোশ্চেন এসেছিল ওই যে কোন কিসের মধ্যে ঢোকা যায় না আর কি, হুম 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 হুম। এই দিয়ে একটা এইরকম কোশ্চেন এসেছে, টাইপের দুটো কোশ্চেন এসছে দেবে। আর আরেকটাও হ্যাঁ, এসছে, একটা নাম দিয়ে, একজনের নাম দিয়ে একটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ। মানে এখনকার কোশ্চেনের বাবা না প্যাটার্ন এরকম, তুমি যে কোনো পরীক্ষাতে যাও, মানে এখন তোমার না আগের মতো সেই কোশ্চেন সেই যে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়ে দেবে না, সেগুলো এখন করতে পারবে না। এখন তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, ডব্লিউবিসিএস দিতে যাও, পিএসসি ক্লার্কশিপ দিতে যাও, যে কোনো দিতে যাও, ওই যে আমি পরিষ্কার একটা কথা, আমাদের নতুন ব্যাচ যে পিএসসি ক্লার্কশিপের হচ্ছে, সেখানে আমি বলেছি যে এটা আমি এভাবে কোনোদিন পড়াইনি, কিন্তু এবার থেকে আমি টোটালি পড়াবো। কিছু কয়েকটা ক্লাস থাকবে, মানে সপ্তাহে মাসে এরকম 3টে মতো ক্লাস থাকবে, 2-3টে ক্লাস থাকবে, যেখানে আমি জিও পলিটিক্স সম্পর্কে ডিসকাস করব, যেটা আমি আগে কোনোদিন করাইনি। মানে এগুলো সম্পর্কে আমি ইন্টারেস্টেড, কিন্তু কোনো জায়গাতে এগুলো সম্পর্কে আলোচনা বা কোনো ইনস্টিটিউট বা এগুলো সম্পর্কে আলোচনা করে না, কারণ এগুলো থেকে ওইভাবে কোশ্চেন আসে না। কিন্তু এবারে ট্রেন্ড দেখিয়ে দিয়েছে যে বাবা তোমাকে জিও পলিটিক্স জানতে হবে। আর আমি বলি দেখতে, কিন্তু কেউই দেখে না, কারণ কারো অত সময় নেই। কিন্তু জিও পলিটিক্স বাবা জানতে হবে, যে কেন প্রেজেন্টলি ডলারের এত সুপ্রিমেসি, গভর্নমেন্ট এখন কেন যে ডলারকে রিপ্লেস করে ইয়েনের উপর ফোকাস করছে। ইয়েন কি চায়নার কারেন্সি, তো ইয়েনের সঙ্গে ইয়েন নিয়ে কি চলছে, রাশিয়ার সাথে ইন্ডিয়ার মধ্যে কি ব্যাপার চলছে, রাশিয়া ইন্ডিয়ার মধ্যে ব্রিক্সে কি ব্যাপার চলছে, ব্রিক্সের মধ্যে পাকিস্তানকে এন্টার করানোর চেষ্টা চলছে, যার যে সুপারিশ রাশিয়া করেছে কেন, ইন্ডিয়া রাশিয়া তো বন্ধুত্ব, তবুও কেন পাকিস্তানের পরে রাশিয়া করছে। এই ধরনের ব্যাপারগুলো জানাটা খুব দরকার, কারণ এগুলো থেকে আজকালকার দিনে কোশ্চেন আসবে, যে ব্রিক্সে রিসেন্ট কোন দেশই, মানে এখনকার যে কোশ্চেন আসবে না, তোমাকে এই ধরনের কোশ্চেন তোমাকে দিবে কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি যতই পড়ে যাও যেখান থেকে, তুমি কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আলোচনার তোমাদের ক্ষেত্রে লাগবে না, যারা ক্লার্কশিপ দিচ্ছ বা দেবে, বা হচ্ছে মিসলেনিয়াস যারা দেবে, তাদের কোশ্চেনে কিন্তু পিএসসির কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, তো এটা যারা মানে ক্লার্কশিপ করবে বা ই করবে, তারা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, স্যার টেটের পরে তোমরা জয়েন করতে পারো। বলো, মিসলিনিয়াস কি কোন বলছো? সময় হতে পারে স্যার? মিসলেনিয়াস ধরো তোমাদের ওই দেখো, এটা অনেকটা ডিপেন্ড করছে ইলেকশনের ভোটের উপরে, মানে কারণ ভোটের পরপর পরে এক্সাম হবে না? পড়বে। দেখো, পরপর এক্সাম হবে, বলে দিচ্ছি, ফুড এসআই আগে হবে, তারপরে মিসলেনিয়াস হবে, তারপরে ক্লার্কশিপ হবে, ঠিক আছে? তো এই 3টে পরীক্ষা পরপর হবে।
এবার এই 3টে পরীক্ষাকে গভর্নমেন্ট কিভাবে নেবে সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। মানে যদি দেখো ভোট 2024-এর যে লোকসভা ইলেকশন, সেটা যদি তোমার ধরো মার্চে হয়, মার্চ বা এপ্রিলে যদি হয়, তাহলে কনফার্ম ফুড এসআই আর মিসলেনিয়াস আগে হয়ে যাবে। মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির মধ্যে মিসলেনিয়াস আর ফুড এসআই, হয়তো ফুড এসআই জানুয়ারি বা মিসলেনিয়াস ফেব্রুয়ারি, বা দুটোই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে যাবে যদি ইলেকশন মার্চ এপ্রিলে হয়। আর ইলেকশন যদি মেতে চলে যায়, মে জুনের দিকে ইলেকশন যদি যায়, তাহলে 3টে পরীক্ষায় কিন্তু তোমার আগে হয়ে যাবে। সেটা মার্চ থেকে এপ্রিলের মধ্যে 3টা পরীক্ষা পর পর হবে। ঠিক আছে? কারণ এই পরীক্ষাগুলো বাবার নেয় ভোটের ওপর, একটা ভোটের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে নেয়। কখনোই ভাববে না যে এই ফর্ম ফিল আপ আগে হয়েছে বলে আগে পরীক্ষা হবে, সেরকম না। ডিপেন্ড করবে ভোটের উপরে। মানে ভোট যদি ঘোষণার কথা এসে থাকে, তাহলে আমাদের থেকে তো তাদের কাছে আগে খবর যাবে। তারা কিন্তু ঝট করে পরপর ফুড এসআই, মিসলেনিয়াস আর ক্লার্কশিপের এক্সাম হয়ে যেতে পারে তোমার হচ্ছে মেয়ের দিকে। এটা বোঝাটা মুশকিল ব্যাপার। মে জুন, যদি মে জুনে হয় তাহলে ধরে রাখো যে 3টে পরীক্ষায় তোমার ইলেকশনের আগে হবে। আর যদি ভোট মার্চ এপ্রিলে হয়, তাহলে ফুড এসআই মিসলেনিয়াস আগে হবে, বা হয়তো ফুড এসআইটা আগে হবে, ভোটের পরে মিসলেনিয়াস ক্লার্কশিপ হবে। ঠিক আছে? এটা টোটালি ডিপেন্ড করছে ভোটের উপর। তো তোমরা ধরে রাখো যে এক্সামটা মানে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ যদি ফোকাস থাকে, তোমরা ধরে রাখো যে মার্চ এপ্রিলের আগে পরীক্ষা হবে না। ওকে? যে আমার প্রেডিকশন অনুযায়ী ভোট হচ্ছে মের দিকেই হবে, মানে আগে করবে না। তার কিছু মানে পলিটিক্যাল কারণ আছে, সেগুলো আমি ডিসকাস করছি না। তো ভোট প্রবাবলি মেতে হবে। তো সেই হিসাবে ভাবতে পারো যে মিসলেনিয়াস আর ফুড এসআই এক্সাম তোমরা মার্চ এপ্রিলের দিকে পাবে। ঠিক আছে? এটা হবে। কি বললাম বোঝা গেল? তবে দেখো পুরোটাই আমাদের প্রেডিকশনের উপরে। শিওরলি বাবা আমি কেন, কেউ বলতে পারবে না। ওকে? বা যারা বসে আছে তারাও জানে না কবে পরীক্ষা দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আমি বলছি সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে? 2001 স্যার। বাবা ইউনেস্কো হেরিটেজ সাইট, ইউনেস্কোর হেরিটেজ সাইট 1987। ঠিক আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ অন্য বছর হয়েছে, হেরিটেজ সাইট অন্য বছর হয়েছে। সুন্দরবনটা একটু দেখে রাখবে। তার কারণ এই সুন্দরবনের উপরে আমাদের একটা ফোকাস আছে, কারণ কি গভর্নমেন্ট এখন অনেকটা এর উপরে ইনিশিয়েটিভ নিচ্ছে। আচ্ছা, আম, সুন্দরবন, ওকে, সুন্দরবনটা একটু দেখে রাখবে, কবে কোনটা হয়েছে সুন্দরবন একটু দেখে রাখবে। রিসেন্ট বাংলাদেশের ইলেকশন নিয়ে একটা ব্যাপার স্যাপার চলছে, জানো তো? বাংলাদেশে এতদিন পরে একটা ইলেকশন হবে, খবর রাখো? আওয়ামী স্যার লীগ। হবে না স্যার। যাই হোক, সেটা পরের কথা, কি হবে না হবে, কারণ বাংলাদেশ অনেকটা সাপোর্টের জন্য বলছে। বাট এগুলো জেনে রাখতে হবে আজকালকার দিনে। ঠিক আছে? স্যার আর বাংলাদেশে ইলেকশন হলে কখনোই জিতবে না, আওয়ামী লীগ আচ্ছা কখনোই যাই, জিতবে না। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, যাই হোক, ভারতবর্ষের কোন শহরে সর্বপ্রথম ভূতাপীয় শক্তির ব্যবহার শুরু হয়? আচ্ছা, কোথায় বলতে এটা পারবে? সুরাট হবে। সুরাট হবে। ঠিক আছে, সুরাট। সুরাটে হবে। সুরাট কোন রাজ্যে অবস্থিত বাবা? গুজরাট। গুজরাট। ঠিক আছে, গুজরাটের সুরাট। চণ্ডীগড় হবে গুজরাট। নিচের কোনটি ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়? ভেষজ নির্যাস কীটনাশক মানে বুঝতে পারছো? রোটেনন। কি হবে অ্যান্সার? রোটেনন। ভেরি গুড, অ্যান্সার হবে রোটেনন। ভেষজ মানে বিভিন্ন যে আমাদের যে মানে কি বলবো, এটাকে কি বলে, উম মানে বিভিন্ন গাছের যে এগুলো বেরিয়েছে, ড্রাই যে নির্যাস বেরিয়ে আছে এইগুলো। হ্যাঁ, নির্যাস। ঠিক আছে, নির্যাস এখানে বলা আছে, এখানে এর বাইরে কোনো ওয়ার্ড সেভাবে আসছে না। ভেষজ নির্যাস মানে বিভিন্ন গাছ থেকে গাছকে পেশাই করে, বা গাছকে হচ্ছে মানে মাড়াই করে বা পেশাই করে তার যে রস, সেই রস দিয়ে কীটনাশক, ভেষজ নির্যাস। আচ্ছা, কোন গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজোন হোল সৃষ্টি হয়? স্যার অপশন সি। স্যার অপশন অপশন সি। সি। অপশন সি। আচ্ছা, এটা হচ্ছে স্যার এটা এটা হচ্ছে হতে পারে। এটা হচ্ছে N2O CH4 CFC এরকম। ঠিক আছে, যেমন এটা হচ্ছে CH4
এরকম নিচে, এবার এটা একসাথে হয়ে গেছে সেই জন্য CHSO2 কি হবে বলো? হ্যাঁ স্যার, অপশন সি হবে। অপশন সি হবে। বাকিরা কে কি বলছো? হ্যাঁ স্যার, সি হবে অপশন। ভেরি গুড। তাহলে অপশন এ হবে, ঠিক আছে? তার কারণ সি এই স্যার, হবে না। সি হবে না, কেন হবে না বাবা? SO2 ভারী গ্যাস গো। SO2 অ্যাটমসফিয়ারে থাকে, পরিবেশ দূষণ করে। SO2 অ্যাসিড রেন ফরমেশন করতে পারে বাবা, ওজোন হোল বানাতে পারে না। কি বললাম বুঝতে পারছো? ভারী, সালফার হচ্ছে ভারী গ্যাস, অ্যাসিড রেন ফরমেশন করে, পরিবেশ দূষণ করে। SO2, ঠিক আছে, NO2, তারপর হচ্ছে তোমার হচ্ছে তারপরে SO2 NO2 আর হচ্ছে Cl ক্লোরিন। এরা কি করে? এরা হচ্ছে ভারী গ্যাস, বিশেষ করে সালফার। সালফার ভীষণ ভারী, সে বাবা ওজোন হোল পর্যন্ত না পৌঁছতে পারবে না। ওজোন হোল পর্যন্ত NO2 N2 পৌঁছতে পারে, CH4 মিথেন আর CFC পৌঁছাতে পারে। কি হলো, বোঝা গেল? SO2 বাবা ওজোন হলে পৌঁছাতে পারেন। মাথায় ঢুকলো? বুঝতে পারলে? কারণ আমাদের যে গ্যাসের মধ্যে ম্যাক্সিমামটা ট্রোপোস্ফিয়ারে থাকে, তো এর উপরে বাবা SO2 ট্রোপোস্ফিয়ারের উপরে আর পৌঁছতে পারে না। এদের লাস্ট জায়গা ট্রোপোস্ফিয়ার, তার উপরে পৌঁছতে পারে না। ওকে, আচ্ছা নেক্সট। ভুঁইফোড় শব্দটি কিসের সাথে সম্পর্কিত? খুব ভালো কোশ্চেন, এটা আগেও স্যার পড়েছিল। বাঁশঝাড় হবে, বি, বাঁশঝাড়। অপশন বি, খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা। অপশন বি। খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা, ঠিক আছে, এটাকে ভুঁইফোড় বলা হয়। এটা টেটে একটা কোশ্চেন পড়েছিল, কোনো একটা বছরে এই কোশ্চেনটা পড়েছিল, ঠিক আছে? এটা খুব ফেমাস কোশ্চেন। আচ্ছা, আরাবরি, এটা একটা ফেমাস কোশ্চেন, এবারের পরীক্ষা এটাও মনে হয় প্রবাবলি। যৌথ বনরক্ষা ব্যবস্থা। বি। বি। যৌথ Option বনরক্ষা B। ব্যবস্থা, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন একটু দেখে রাখবে, ঠিক আছে? নতুন যেগুলো হয়েছে, নতুন এইসব জিনিসগুলো রেখে রাখবে। আচ্ছা, আখ থেকে অ্যালকোহল উৎপন্নকে কোন দেশে বিকল্প জ্বালানি রূপে ব্রাজিল। ব্যবহার করা হয়? ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিল অপশন। ব্রাজিল, ঠিক আছে। ব্রাজিল আমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা দেশ। তো ব্রাজিল থেকে সব থেকে বেশি কি উৎপন্ন হয় বলতে পারবে? কি আমরা ইম্পোর্ট করি ব্রাজিল থেকে? কফি কফি কফি। 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 কফি উৎপন্ন করি, ঠিক আছে। তো ব্রাজিল আমাদের হচ্ছে একটা ক্লোজড ইকোনমির মধ্যে পড়ে, মানে এক্সপোর্ট করবে কিন্তু ইম্পোর্ট সাধারণত খুব বেশি করে না ব্রাজিল, ঠিক আছে, ক্লোজড ইকোনমির মধ্যে থাকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? মেছো বিড়াল। সরল জ্ঞান। মেছো বিড়াল। মেছো বিড়াল। এরকম স্ট্যাটিক কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে, যেগুলো তোমরা একটু খেয়াল করে পড়বে। এরকম নয় যে না এগুলো পারবো, পরীক্ষার সময় না গুলোবে, ঠিক আছে? এই স্ট্যাটিক পোর্শন বাবা একটু দেখে যাবে। ওকে, আচ্ছা, দ্য গ্রেট মাইগ্রেশন কোন কোন অরণ্যের মধ্যে ঘটে? অপশন ডি, মাসাই মারা, অপশন ডি। অপশন ডি হবে। ডি। মাসাই মারা আর সেরেঙ্গেটি, ঠিক আছে, এই জায়গায় গ্রেট মাইগ্রেশন। গ্রেট মাইগ্রেশন মানে প্রচুর বন্যপ্রাণী একসাথে এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর, ঠিক আছে, মাসাই মারা সেরেঙ্গেটিতে হয়ে থাকে। আচ্ছা, পরিবেশবিদ্যা পাঠে নিচের যে অংশটি কার্যকরী ভূমিকা গ্রহণ করে সেটা হলো ভ্রমণ। 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 ভ্রমণ, ঠিক আছে। তো পরিবেশবিদ্যা পাঠে যে মানে এই নয় যে ঘুরতে চলে যাবো, মানে সব আমাদের কি হয় যে কোথায় ঘুরতে নিয়ে যায়, স্কুল টুল থেকে মজা করার জন্য নিয়ে যায়, মানে বলছে পরীক্ষামূলক ভ্রমণ, মানে এর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যায় মন্দারমণি, ঠিক আছে। যে জায়গায় ঘোরার মতো কি কিছু আছে? যে কি ঘুরতে যায় সেগুলি আলাদা কথা, এই ব্যাপার। মানে স্টুডেন্ট গেলে, মেয়ে গেলে, মানে কোনো স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট গেলে তার বয়ফ্রেন্ডও ঠিক পৌঁছে যাবে এদিক থেকে। আজকাল 6-7 বাচ্চাদের ক্ষেত্রে কমন ব্যাপার, তাই তো? যাই হোক, শিক্ষকদের প্রাথমিক কর্তব্য কি? এ। এ হবে অপশন। অপশন এ হবে। পরিবেশ বিষয়ে, আচ্ছা, পরিবেশ বিদ্যা শিক্ষকের প্রাথমিক কর্তব্য, পরিবেশ বিদ্যা শিক্ষকের প্রাথমিক কর্তব্য। অপশন এ। সামাজিক বিষয়ের কি অপশন সি হবে স্যার? অপশন সি। বাকি কি বলছো? স্যার আমার তো ডি মনে স্যার আমার হচ্ছে। মনে হচ্ছে অপশন স্যার, বি হবে। ছাত্রছাত্রীদের স্যার, আমার বিষয়ে বি মনে হচ্ছে। দায়িত্ববান হওয়া উচিত। একদম ঠিক, বি। একদম ঠিক উত্তর, ছাত্রছাত্রীর বিষয়। এটা কখনোই পরিবেশ বিদ্যা শিক্ষকের পরিবেশ বিষয়ে কি মানে তার দায়িত্বশীল, সেটা সেটা প্রত্যেক মানুষের, প্রত্যেকেরই পরিবেশ, তার জন্য পরিবেশ বিদ্যা শিক্ষকের কি পার্টিকুলার প্রয়োজন? নিশ্চয়ই না।
যে কোনো এটা অ্যাকচুয়ালি পরিবেশ বিদ্যার জায়গায় যদি অঙ্ক শিক্ষক বলতো তাহলে কি অঙ্কের বিষয়ে উত্তর করতে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই না। এটা একটা ছিল কোয়েশ্চেন, একটা ম্যাথের ছিল হুম। যে গণিতের শিক্ষকের প্রাথমিক কর্তব্য, সেম কোয়েশ্চেন ছিল। সেম কোশ্চেন, উত্তর সবসময় ছাত্রছাত্রীর বিষয়ে শিক্ষকের প্রধান কর্তব্য। এটা কোনো সাবজেক্টের ব্যাপারই নয়, এটা তোমাকে মিসগাইড করার জন্য দিচ্ছে, বুঝতে পারছো? এটা খুব ভালো কোশ্চেন। আচ্ছা, পরিবেশ বিদ্যা শিক্ষার ক্ষেত্রে পঠনযোগ্য সহায়ক উপকরণ কোনটি? স্যার সবগুলি। সবকটি। সবকটি হবে, ঠিক আছে। মডেল, চলচ্চিত্র, টেপ রেকর্ডার, সবকটি। আচ্ছা, এখানে যদি অপশনটা এই জায়গায় যদি একটা বললো যে সাপোজ ধরো একটা কোশ্চেন দিল যে চলচ্চিত্রের জায়গায় তোমাদের বললো মোবাইল ফোন, ঠিক আছে, অপশন দিল মোবাইল ফোন, তাহলে এই জায়গায় তোমরা তখন অ্যান্সার কি করতে? সবকটি বলতে? তখন এ না আর স্যার। সি বলতাম। অপশন এআরসি তো মডেল, অপশন নেই, মডেল তাহলে মডেল এআরসি তো অপশন, সবচেয়ে ভালো তখন যাচ্ছে মডেল। মডেল। স্যার মোবাইলে তো সবকিছুই এক্স্যাক্টলি। দেখা যাবে। সব থেকে ভালো হতো কিন্তু বাবা মোবাইল হচ্ছে সব, মোবাইল কখনোই মোবাইল শিক্ষার তো সব ছাত্রের কাছে থাকে না। থাকবে না, চেয়ে বড় কথা মোবাইল কখনো পঠনযোগ্য উপকরণ। টিএলএম এর মধ্যে কি বাবা মোবাইল ফোন পড়ে? টিএলএম তো পড়েছো বাবা, মোবাইল পড়বে টিএলএম এ না। কি মোবাইল, তাই? তাহলে মোবাইল না ফোন স্যার। টিএলএম নিশ্চয়ই নয়, তাই তো? টিএলএম নয়, তাহলে মোবাইল ফোন টিএলএম না হলে পঠনযোগ্য সহায়ক উপকরণ কি করে হবে? এটা বেসিক্যালি টিএলএম এর কথা বলছে না, বুঝে গেছি? মোবাইল ফোন হলে সঙ্গে সঙ্গে আমরা মডেলে চলে যাব। ওকে, আচ্ছা, বিজ্ঞান মনস্ক মানুষ কে হয়? সবগুলি। স্যার সবগুলি সে হবে। সবকটি। আচ্ছা, বিজ্ঞান মনস্ক মানুষ হচ্ছেন সবকটি, যার জানার আগ্রহ আছে, খোলা মনের কাজের বিষয় পদ্ধতি, অবশ্যই সবকটি। আচ্ছা, সামাজিক পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের কি বিষয়ে শিক্ষা দেওয়া হয়? সামাজিক পরিবেশ সম্পর্কে সবকটি হবে। অপশন সবগুলি। সবকটি, না এখানেও সবকটি হবে। সামাজিক পরিবেশ সম্পর্কে সামাজিকরণ প্রক্রিয়া মানে কি করে তুমি মানুষের সাথে মিশবে, পারস্পরিক সম্পর্ক কিভাবে ব্যবহার করবে, নানা দিক সম্পর্কে অবশ্যই সবগুলো, ঠিক আছে। আচ্ছা, বাতাসের ওজন আছে বক্তব্যটি বোঝানোর জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করতে হবে? বিজ্ঞানসম্মত পদ্ধতি। বিজ্ঞানসম্মত পদ্ধতি। আমরা দেখাবো যে বাতাসের যে ওজন আছে সেটা আমরা এক্সপেরিমেন্ট বলে, বক্তৃতা দিলে কি আর হবে? কিন্তু বেশিরভাগ আজকে কি করে বক্তৃতা দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু তোমাকে এক্সাম মানে করে দেখাতে হবে যে হ্যাঁ সত্যিই আছে। আচ্ছা, বিজ্ঞান শিক্ষায় শিক্ষক কোন নীতিটি প্রয়োগ করবেন? ওটা আমরা জানি, শুনেছি। জানা থেকে অজানা। জানা থেকে অজানা। এটা আমরা জানা থেকে অজানা। এগুলো আমরা পড়েছি, এগুলো সম্পর্কে জানি, তাই তো? জানা থেকে অজানা। ওকে, তো যাই হোক, মোটামুটি আমরা কোশ্চেন গুলো আজকে কিছু ডিসকাস করে দিলাম। তো এই কোশ্চেন গুলো আজকে শুধু তোমাদের একটা ছোটখাটো প্র্যাকটিস, বাট তোমাদের একটা কথাই বলবো, তোমরা একটু ভালো করে পুরো জিনিস আমাদের যে পেডাগগি অপশন আছে, পেডাগগিটা খুব ভালো করে রিভিশন পড়ো। বাকি যা জিনিস আছে পড়ো, এরকম না পড়বে না, পেডাগগিটা ভালো করে রিডিং পড়ে যাবে, এমসিকিউ দেখো, অসুবিধা নেই। কিন্তু পেডাগগি রিভিশনটা সবচেয়ে প্রাইমারি, প্রথম কাজ হবে পেডাগগিকে বারবার পড়ে রিভিশন করা, ঠিক আছে। তারপর সিম্পলি কিছু বই, যে কোনো বই তুমি ধরে নেবে, তোমাদের যদি অনিশ চট্টোপাধ্যায় থাকে বা যে কোনো বই থাকে, সেখান থেকে ইভিএস এর যে অংশগুলো সেগুলো একটু পড়বে। পরিবেশ দূষণ আর তোমার হচ্ছে বায়োডাইভার্সিটি খুব ভালো করে পড়বে। খুব বেশি ওই মানে খাদ্য শৃঙ্খল, হ্যানা ত্যানা এইসব খুব বেশি দেখতে হবে না, এইসব থেকে খুব বেশি কোশ্চেন পড়বে না, মানে আজকাল হার্ডকোর যে কোশ্চেন সেগুলো থেকে অনেক সরে গেছে। বলবো না যে একদম পড়বে না, বাট আজকালকার দিনে হার্ডকোর কোশ্চেন থেকে অনেক সরে গেছে, ফলে এগুলো একটু দেখবে। প্লাস রিসেন্ট যে কিছু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির যে নদী টদীগুলোর কথা বলেছিলাম সেগুলো একটু ভালো করে পড়বে। ওকে, স্যার প্রত্যেকের পেডাগোগির জন্য কোন কোন পার্ট গুলো একটু ভালো করে দেখবো স্যার? পেডাগোগির ক্ষেত্রে দেখো, একটা তোমাদের হচ্ছে দেওয়া হয়েছে, একটু এটা পড়ে রাখবে, নিউ এডুকেশন পলিসি। এটা তোমাদের পিডিএফ দেওয়া হয়েছে, নিউ এডুকেশন পলিসি হ্যাঁ স্যার। 2020, ভালো করে পড়বে। তারপর হচ্ছে সিসিইটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে, সিসিইটা পড়বে। আর হচ্ছে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা রয়েছে, কিভাবে
ল্যাঙ্গুয়েজ পড়বে বা কিভাবে আমরা যে পরীক্ষা হলে কিরকম মানে কথা ব্যবহার করব, সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই জিনিসটা পড়বে। এই 3টে চ্যাপ্টার আমার মতে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সিসি নিউ এডুকেশন পলিসি আর সিসিই থেকে কোশ্চেন মাস্ট পাবে, আরামসে পাবে। ঠিক আছে, বাকি সবই পড়বে কিন্তু এগুলোর উপর একটু ভালো করে জোর দিয়ে পড়বে। Okay? কারণ সিসির ওপর কিন্তু গুরুত্ব আজকে আজকে অনেক বেশি আছে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? স্যার নিউ স্যার এডুকেশন পলিসি রিডিং পড়ে যাবো তাই তো? হ্যাঁ, রিডিং পড়ে যাবে। ওখানে দেখো তুমি আলাদা করে এমসিকিউ যদি করতে চাও দেখতে পারো, কিন্তু খুব বেশি এমসিকিউ তুমি ওইভাবে পাবে না। ওই পড়ে যাবে যে কোন মানে কোন জিনিসটা করা হয়েছে। এখন স্ট্রাকচারের মধ্যে যে তোমার ওই যে 3-2 কত যেন ভাগটাকে সরিয়ে যে তোমার এখন হচ্ছে কত থেকে বা তোমার হচ্ছে 3 থেকে 18 বছর বয়স এটা করা হয়েছে। আগে ছিল সেটা তোমার 6 থেকে 18 না কত ছিল যে, তাই না? 6 থেকে 14 কি একটা- 6 থেকে 14 ছয় থেকে 14 ছিল, এখন তোমার হচ্ছে 3 থেকে 18 হয়েছে, তাই তো? 3 থেকে 18। তো এইরকম যে স্ট্রাকচারের পরিবর্তন, আমি নোটটা দিয়ে দিয়েছিলাম, যে নোটটা বানানো আছে, ওইটা একটু ভালো করে পড়ে যাবে, কারণ ওটার উপরে এখন বেসিক্যালি ফোকাস গভর্নমেন্ট করছে, যেটা 24 থেকে তোমাদের চালু হবে। ওকে, ক্লিয়ার? স্যার বাংলা ব্যাকরণের পাঠের মানে সমাজগুলো যেগুলো আছে, তো এগুলো একটু চ্যাপ্টার গুলো অনেক বড় বড়, আর ওখানে আপনার মানে ওই ক্লাস 5 পর্যন্ত সেরকম কিছু নেই আর কি। ওগুলো থেকে প্রশ্ন হতে পারে? দেখো সমাসের ক্ষেত্রে দেখো এটা তো সেই মানে কি বলবো, মানে আহ এক কথায় যাকে বলতে পারো যে মানে কেস খাওয়ানো ছাড়া কিছু নয়। ঠিক আছে, এবার মানে খাইয়ে দিলে কেস কি করবে বলো তো? বাট হওয়া তো উচিত নয়। হ্যাঁ, কিন্তু যদি দেয় আমি কি কি বলি বলতো? বাট দেখো সমাজ থেকে ওইভাবে, সমাজ অনেক বড় চ্যাপ্টার, মানে ওটা যাদের বেঙ্গলি সাবজেক্ট আছে তারা এটা সম্পর্কে করতে পারবে। সমাজ তুমি মানে আজকে পড়ে কালকে পেরে যাবে এরকম হবে না, মানে সম্ভব না, বুঝতে পারছো? কারণ সমাজ বলো, কারক বলো, কোর ব্যাকরণ, মানে এটা খুব কষ্টকর ব্যাপার। তবে আশা করা যায় ওরকম কোশ্চেন দেবে না। ঠিক আছে, বাট যদি দেয় সেটা কি কি করা যায় বলো, কি করতে পারি বলো ওখানে? বাট আশা করতে পারি দেবেন। ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, যা আশা হবে করা, ভালোই হবে। হ্যাঁ আশা করা যেতে পারে, কিন্তু মানে এর বাইরে আমি মানে কি আশা দেবো বলো, যে হবেই না এটা তো আমি কেন, কেউ বুক ঠুকে বলতে পারবে না যে না এ থেকে কোশ্চেন আসবে না, আসতে পারেই না। যদি দেয় স্যার খুব তুমি বা বেশি আমি কি হলে করতে পারি, তবে একটা দেখো একটা সমাজ দিতে পারে, কিন্তু তার হ্যাঁ জন্য যে এত পড়তে হবে, ঠিক আছে, মাথা খারাপ হয়ে যাবে তারপরে। মাথা খারাপ হয়ে যাবে। সেই সেই তার ওই জন্য জন্য তোমাকে বাদ এত পড়তে হবে সেরকম। হুম, এই ওই জন্য করে বাদের যাবে। দেখো খাতাই একটা, রেখেছি। হ্যাঁ একটা হল ম্যানেজার মেরে দিবে, কি আছে, যা হবে হবে। ঠিক আছে, একদম রাম নাম বলে একদম বলে দিবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্যার বলছি যে আমাদের এমনি টার্গেট 120 এরকম রাখলেই তো হবে, নাকি হচ্ছে 150ই টার্গেট রাখতে হবে, যে আমি 150ই বাবা পাবো? তুমি 150ই তোমার এখানে তো নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ না মার্কিং কি স্যার, আছে? করবো সব, আমি সেটা বলছি না। দেখা গেল কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য 1 নাম্বার ক্যারি করছে, সেই সেই সব না জিনিসগুলো যদি বেশি সেগুলো করে ছেড়ে দিন। পড়ে যাচ্ছে, না সেই না সব না বলছি। হ্যাঁ না সেটা দেখো তুমি, সাপোজ ধরো এখন মনে হচ্ছে ইংলিশে কি করবো, ভোকাবুলারি তুমি 200টা মুখস্থ করতে শুরু করলে, সেটা মূর্খামি। ঠিক আছে, তুমি এর জন্য একটা সমাজ পড়বে, সমাজের জন্য তুমি টাইম ইনভেস্ট করলে, সেগুলোকে মূর্খামি বলে। সেগুলো করে লাভ নেই তোমাকে। কিন্তু পেডাগোগির জন্য তুমি 3টা চ্যাপ্টার পড়লে, সেটা স্যার, তোমার হচ্ছে বলছি যে বিচক্ষণতা উক্তি হবে। উক্তি যে 70টা উক্তি দিয়েছেন, ওগুলো না ভালো মুখস্থ থাকছে না, ওগুলো কি করব বুঝতে পারছি না। দেখো ওটা ওই একটা আধটা হয়তো পড়বে, মানে একটা আধটা পড়বে হয়তো রুশো কি বলেছে, কিছু ফেমাস গুলো করবে। কোনগুলো ফেমাস সেগুলো জানো না, জানো না ফেমাস কোনগুলো? স্যার বলে দিন বলে দিন। না আমি তো বাবা, আমি তো ঠিক ওইভাবে বলতে পারবো না। বলো আমি আচ্ছা ঠিক আছে, আমি মনোবিজ্ঞান তোমার, সম্মত শিক্ষা চাই এরকম টাইপের যেগুলো যে হ্যাঁ হ্যাঁ এরকম কিছু কিছু জিনিস। স্যার আচ্ছা আপনি ঠিক জাস্ট আছে, আপনি জাস্ট যে পিডিএফটা পাঠিয়েছেন ওইখানে একটু ইম্পর্টেন্ট গুলো যদি মার্ক করে দেন ভালো হয়, তাহলে আচ্ছা ঠিক এতগুলো না আছে, মনে থাকছে ঠিক না, আছে স্যার তুমি একটু আমাকে, অতগুলো অসুবিধা মনে হচ্ছে। আমাকে থাকছে না। আচ্ছা আমাকে একটু গ্রুপে একটু মেসেজ করে দেবে, ঠিক আছে? আমি হচ্ছে মার্ক করে পিডিএফটা তোমার যেগুলো যেগুলো আমার মনে হচ্ছে পছন্দ মানে এর মতো, বা কিছু কোশ্চেন দেখে আমি সেগুলো মার্ক করে দেবো গ্রুপে। আমাকে একটু এমনি গ্রুপেই মেসেজ করবো, আমি গ্রুপেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে ওকে, স্যার। হুম হুম। ঠিক আছে। বেস্ট অফ লাক প্রত্যেককে, ভালো করে পরীক্ষা দেবে। আর পরীক্ষা হওয়ার পর অবশ্যই একবার ফোন করে জানাবে পরীক্ষা কেমন হলো। ঠিক আছে, ঠিক ওকে আছে স্যার। স্যার, থ্যাংক হুম ইউ। হুম হুম। ওকে স্যার, থ্যাংক একদম ইউ স্যার। ঠিক আছে। হুম হুম। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম যে 4 পরীক্ষা কি জানুয়ারিতে হবে?
সম্ভাবনা তো আছে 14ই জানুয়ারির আমি একটা কথা শুনতে পাচ্ছি। কিন্তু মানে এই মুহূর্তে যদি জানতে চাও তাহলে বলবো হবে না। ঠিক আছে? কিন্তু মানে সেভাবে কিন্তু আমি হাওয়া পাইনি যে হবে। ঠিক আছে? তা বাট আম প্রেডিক্ট করা না খুব মুশকিল ব্যাপার। তো ধরে রাখতে পারো যে যদি আমার মতামত জানতে চাও তাহলে বলবো মানে জানুয়ারি মাসে হবে না। ঠিক আছে? যদি আমার মতামত জানতে চাও বলতে পারি জানুয়ারিতে হবে না। কিন্তু যদি দিয়ে দেয় সেটা আবার রিস্কের ব্যাপার। কিন্তু পিএসসি কে তো যতটা আমরা বুঝি এতদিন পড়িয়ে না স্যার নেবে না, জানুয়ারিতে ওরা এখনই নেবে না। প্রাইমারি নিচ্ছে, এরপরে দেরি আছে এখনো নিতে। হুম, হুম। আমি বললাম না পিএসসি কে আমরা যতদূর চিনি তার ভিত্তিতে বলতে পারি নেবে না। কিন্তু মানে আনপ্রেডিক্টেবল ব্যাপার তো। লেটস সি কি করা যায়। বাট হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বাইরে ওকে। থেকে একটা শুনতে পাচ্ছি তো খুব। হুম, হুম।